শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। সরকার প্রধান হিসেবে শুধু 1 বছরের জন্য নিজেকে ভিআইপি ঘোষণা নয়, নজিরবিহীন সুবিধা নিয়েছেন অধ্যাপক ইউনূস। লাইসেন্স পেয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, আদম ব্যবসা অনেক কিছুরই। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বড় ধরনের বিপদে পড়েছেন হাজারো প্রবাসী। শঙ্কা জেগেছে জ্বালানি সংকটেরও। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 4 মার্চ 1971 বৃহস্পতিবার। জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা ও গণহত্যার প্রতিবাদে সারা বাংলায় সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত। হরতাল চলাকালে খুলনায় সেনাবাহিনীর গুলিতে 6 জন শহীদ হন। চট্টগ্রামে মার্চের 3 ও 4 তারিখে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 121 জনে। গুলিতে আহত মুমূর্ষু বীর সংগ্রামীদের প্রাণ রক্ষার্থে শত শত নারী পুরুষ ছাত্রছাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করে। রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র, ঢাকা বেতার কেন্দ্র এবং পাকিস্তান টেলিভিশন ঢাকা টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করে। বেতার টেলিভিশন শিল্পীরা ঘোষণা করেন, যতদিন পর্যন্ত দেশের জনগণ ও ছাত্র সমাজ সংগ্রামে লিপ্ত থাকবে ততদিন পর্যন্ত বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে তারা অংশ নেবেন না। শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনোদিন কোনো জাতির মুক্তি আসেনি। তিনি উপনিবেশবাদী শোষণ ও শাসন অব্যাহত রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বানে সাড়া দেয়ায় বীর জাতিকে অভিনন্দন জানান। করাচি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান দেশকে বিচ্ছিন্নতার হাত থেকে রক্ষার উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। এদিকে পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিবির প্রধান নুরুল আমিন এক বিবৃতিতে 10 মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অবিলম্বে জাতীয় পরিষদ অধিবেশন ঢাকায় আহ্বান করতে প্রেসিডেন্টের প্রতি দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের 55 জন শিক্ষক পৃথক পৃথক বিবৃতিতে ঢাকার পাকিস্তান অবজারভার পত্রিকার গণবিরোধী ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের সংহতির জন্য তাঁর দল যদ্দূর সম্ভব 6 দফার কাছাকাছি হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। পূর্ব পাকিস্তানের বিস্ফোরণমুখ পরিস্থিতির অবসানের জন্য তিনি এখন জাতীয় পরিষদের অধিবেশনে রাজি হবেন কিনা এ প্রশ্নের জবাবে ভুট্টো বলেন, ঘটনা প্রবাহ দ্রুত ঘটছে। এ সম্পর্কে অবহিত করার জন্য আমরা সাংবাদিকদের সঙ্গে আবার যোগাযোগ করব। গভর্নরের বেসামরিক দায়িত্বে নিয়োজিত মেজর জেনারেল রাও ফরমান আলী কিছু প্রস্তাব নিয়ে রাতে শেখ মুজিবের বাসভবনে যান। তার সেই প্রস্তাবের জবাবে বাঙালিরা কিভাবে মারা যাচ্ছে তার বর্ণনা দেন বঙ্গবন্ধু এবং দৃঢ়তার সঙ্গে তার দাবি মেনে নিতে বলেন। এ সময় সেখানে
তাজউদ্দিন আহমেদ উপস্থিত হন এবং বলেন, এখন আর এক ছাদের নিচে আমাদের অবস্থান সম্ভব নয়। এরপর আর সেই আলোচনা এগোয়নি। এদিন রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা থেকে ইপিআর এর বাঙালি জওয়ানরা রাজপথে মিছিলকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জয় বাংলা স্লোগান দিতে থাকে। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানায়। পথে পথে স্লোগান ওঠে, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে মোহাম্মদ ইউনূস নিজেকে আগামী 1 বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তার সুবিধা নেওয়ার পাশাপাশি ক্ষমতায় থেকে তার প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন তা নিয়ে নানা ধরনের সমালোচনা ও প্রশ্ন উঠেছে। শপথ নেওয়ার 2 মাসের মাথায় গ্রামীণ ব্যাংককে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়। একই মাসে গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দেওয়ার একটি রায় প্রত্যাহার করেন হাইকোর্ট। এর আগে আদালত প্রতিষ্ঠানটিকে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। এছাড়া গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় থেকে ব্যাংকটিতে সরকারের যে 25% মালিকানা ছিল তা কমিয়ে 10% করা হয়। এর বাইরে গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন, জনশক্তি রপ্তানি লাইসেন্স প্রদান এবং গ্রামীণ টেলিকমকে ডিজিটাল ওয়ালেট সেবা দেওয়ার অনুমতির বিষয়েও স্বার্থের দ্বন্দ্ব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অধ্যাপক ইউনূসের মেয়াদে গ্রামীণ হেলথ টেক প্রতিষ্ঠান সুখীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া তারই প্রবর্তিত সামাজিক ব্যবসা মডেল ব্যাংকিং খাতে বিস্তারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করেছে তার খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 2025 সালের জানুয়ারিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে লাইসেন্স পায় ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড। একই বছরে এপ্রিলে প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সদস্যপদও লাভ করে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই 2024 সালের 2 সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করার অনুমোদন পায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়েছেন 104 বাংলাদেশি। তাদের মধ্যে গত ফেব্রুয়ারি পর্যন্ত 34 জন মৃত্যুবরণ করেছেন। 3 মার্চ ফর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডস নামে 2টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বেঁচে যাওয়া ভুক্তভোগীদের রক্ষা করতে ও সংশ্লিষ্ট মানব পাচার চক্র ভেঙে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক আগ্রাসন এখনও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করছে। এর সুযোগ নিয়ে আর্থিকভাবে দুর্বল পুরুষদের টার্গেট করে এশিয়া ও আফ্রিকা থেকে রাশিয়ার মানব পাচারের একটি সুসংগঠিত প্রক্রিয়া চালু হয়েছে। দালাল চক্র মিথ্যা প্রতিশ্রুতি দেখিয়ে যেমন নিরাপদ চাকরি বা বেসামরিক কাজের সুযোগ এদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে সরবরাহ করছে। সরবরাহকৃতদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন, যাদের সম্মুখ সমরে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটিকে মানব পাচার বলা যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হাজার হাজার প্রবাসীর ভাগ্য এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। শাহজালাল বিমানবন্দরের মেঝেতে বসে বিলাপ করছেন কুমিল্লার জামাল উদ্দিন কিংবা কুষ্টিয়ার ফরিদুল। কারো ভিসার মেয়াদ শেষ আজ, কেউ বা ভিটেমাটি বন্ধক রেখে ঋণের টাকায় টিকিট কেটেছিলেন, কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে একের পর এক ফ্লাইট বাতিলের খবরে তাদের সাজানো স্বপ্নগুলো এখন যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মতোই যেন ধসে পড়ছে। 182টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় লক্ষাধিক শ্রমিক এখন দিশেহারা। বিমানবন্দরের শীততাপ নিয়ন্ত্রিত হলের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে তাদের বুক ফাটা আর্তনাদ। কেউ না খেয়ে দিন পার করছেন, কেউ বা চড়া সুদের ঋণের চিন্তায় শিউরে উঠছেন। রেমিটেন্স পাঠানো এই মানুষগুলো আজ নিজ দেশেই বড্ড অসহায়। সরকারের জরুরি এখন তাদের ভীষণ প্রয়োজন, না হলে তাদের এই ডুবতে বসা জীবনতরীকে কুলে ফেরাতে আর কোনো উপায় আপাতত নেই।
শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এতে জাহাজটির ৭৮ নাবিক আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১০১ জন। ৪ মার্চ বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ঘটনাটি নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। অবশ্য পরে শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ওই ঘটনায় আহত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে। জাহাজটিতে কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি, তবে সেটি ডুবে গেছে। মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে জুন পর্যন্ত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছে বিপিসি। বর্তমানে ১৪ দিনের ডিজেল ও ২৮ দিনের অকটেন সহ মোট ১,৩৬,০০০ টন তেল মজুদ আছে। তবে যুদ্ধের অজুহাতে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তেল নিয়ে স্বস্তি থাকলেও কাতার উৎপাদন বন্ধ রাখায় এলএনজি সরবরাহ নিয়ে শঙ্কাটাও থেমে থাকছে না, বরং বাড়ছে। আমদানি নির্ভর এই গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে বড় প্রভাব পড়তে পারে। সরকার পরিস্থিতি মোকাবেলায় বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা সামাল দিতে সরকার জ্বালানি সাশ্রয়ে জোর দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এই সংকট কেবল বাংলাদেশের নয়, বৈশ্বিক। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি সামলাতে হবে। সেজন্য বিভিন্ন সেক্টরে রেশনিং করার কথা ভাবছে সরকার। তিনি জানান, ৪ কার্গো এলএনজি ইতিমধ্যে দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সেগুলো ৯ মার্চের মধ্যে পৌঁছে যাবে। সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহেরও চেষ্টা করছে, তবে স্পট পারচেজে সেরকম সাড়া মিলছে না। নিজ কক্ষে ছুরিকাঘাতে আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা মারা গেছেন। ৪ মার্চ বুধবার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইমাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে ছুরিকাঘাত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফজলুর রহমান নামে এক কর্মচারী। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে আত্মহত্যার চেষ্টা অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। ভাষা সংগ্রামী মোহাম্মদ তকিউল্লাহ, তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন মোহাম্মদ তকিউল্লাহ। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন মোহাম্মদ তকিউল্লাহকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কেবল বাড়ছেই। তার জেরে ৪ মার্চ বুধবার টানা তৃতীয় দিনের মতো এশিয়ার শেয়ার বাজারে পতন হয়েছে। একই সময়ে তেলের দাম বেড়েছে। এশিয়ার শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে। দিনের শুরুতে দক্ষিণ কোরিয়ায় কোসপি সূচক প্রায় ৬% নেমে যায়। জাপানের নিক্কেই ২২৫ সূচক পরে ৩% বেশি। অস্ট্রেলিয়ার ASX ২০০ সূচকও কমেছে ১.৮%। জ্বালানি তেলের দাম প্রতিদিনই বাড়ছে। গত ২ দিনের ঊর্ধ্বগতির পর বুধবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আরও প্রায় ১.৫% বেড়েছে। ফলে এই তেলের দাম অনেকদিন পর $৮০ পেরিয়ে গেছে। এই প্রতিবেদন লেখার সময় দাম ছিল ব্যারেল প্রতি $৮২.০১। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। পাকিস্তান টেস্ট দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তার এই নতুন যাত্রা শুরু হতে পারে বলে জানিয়েছে জিও নিউজ।
গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে পাকিস্তানের টেস্ট কোচের পদটি শূন্য ছিল। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই অভিজ্ঞ ক্রিকেটারকে লাল বলের দলের শক্তি বাড়াতে দায়িত্ব দিচ্ছে পিসিবি। অন্যদিকে ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং চোটের কারণে বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। সূচি অনুযায়ী পাকিস্তান 9 মার্চ ঢাকায় পৌঁছাবে এবং মিরপুরে 11, 13 ও 15 মার্চ 3টি ওয়ানডে খেলবে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।